ওয়েলকাম ওয়েলকাম অ্যাট নিউট্রিশন জ্ঞান প্রভা। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি তা খুব কার্যকরী ভূমিকা রাখবে আগামী 14 তারিখে পরীক্ষার জন্য। তাহলে দেখে নেওয়া যাক খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। নিচের কোনটি ইরিটেবল বাউল সিনড্রোম এর একটি উপসর্গ, যেটাকে আমরা আইবিএস বলে জানি? ফার্স্ট অপশন রয়েছে জন্ডিস, দ্বিতীয়টি রয়েছে ব্লাড প্রেশার ইনক্রিজ, তৃতীয়টি রয়েছে অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং এন্ড ব্লোটিং, এই পেটে মোচড় দেওয়া কিংবা ফাঁপা ভাব এই ব্যাপারটা, আর রয়েছে যেটা স্কিন র্যাশেস কিংবা চর্মরোগ। এখানে যেটা খুব একদম কাছাকাছি সিনড্রোম আমরা দেখে কিন্তু বুঝতে পারছি ইরিটেবিলিটি হবে, সেটা কি হতে চলেছে? সেটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং এন্ড ব্লোটিং। নেক্সট অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন হলো পেপটিক আলসারস আর কমনলি কজড বাই, অর্থাৎ পেপটিক আলসার সাধারণত কি কারণে হয়ে থাকে? ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে, হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনের জন্য, এক্সেসিভ সুগার নেওয়ার জন্য, নাকি লিভার ফেলিওরের জন্য? এটা আমরা যেটা জেনে থাকি যে পেপটিক আলসার প্রধানত একদম যে সিগনিফাইডলি কিছুর জন্য প্রচলিত অর্থে ব্যবহৃত তেমন নয়, কিন্তু হেলিকোব্যাক্টার পাইলোরি শুধু দেখা যায় যে এমন একটা ইনফেকশন কিংবা সংক্রমণ ছড়াতে পারে যে কারণে দীর্ঘায়িত ভাবে এটা অনেকটা সময় পর এই আলসার ঘটাতে সাহায্য করে। তাহলে এখানে কারেক্ট অপশন হবে বি। নেক্সট কোশ্চেন, সিলিয়াক রোগে সাধারণত কোন পুষ্টি উপাদান শরীরে ঠিকমতো শোষিত হয় না? ভিটামিন এ, ফার্স্ট অপশন রয়েছে এ। বি, অপশন বি হচ্ছে গ্লুকোজ, অপশন সি আয়রন, অপশন ডি হচ্ছে ফ্যাটি অ্যাসিড। কারেক্ট অপশন হবে আয়রন। হ্যাঁ, ঠিক আছে, আয়রন। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। জিইআরডি মূলত শরীরের কোন অংশের ক্রিয়া ব্যাহত হলে হয়? অর্থাৎ জিইআরডি শরীরের কোন অংশ ঠিকঠাক ভাবে কাজ না করলে হয়ে থাকে? লার্জ ইন্টেস্টাইন, লিভার, লোয়ার এসোফেগাল স্ফিংক্টার, প্যানক্রিয়াস। এটার অপশন হবে অপশন সি, লোয়ার এসোফেগাল স্ফিংক্টার। ডায়রিয়ার কোন গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট শরীর থেকে আমাদের বেরিয়ে যায়? ডায়রিয়ার সময় কোন গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইটটি শরীর থেকে আমাদের বেরিয়ে যায়? এটা খুবই সোজা প্রশ্ন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপশন এ আছে ক্যালসিয়াম, অপশন বি আছে পটাশিয়াম, অপশন সি আয়রন, অপশন ডি জিঙ্ক। এখানে অপশন হবে অপশন বি, পটাশিয়াম। নেক্সট কোশ্চেনে আসা যাক। তীব্র ডায়রিয়া হলে কোন ধরনের ডায়েট উপযুক্ত? অর্থাৎ যদি দেখা যায় ডায়রিয়ার তীব্রতা আছে, সেক্ষেত্রে কোন ধরনের ডায়েট দেওয়া ফলপ্রসূ হবে? সেক্ষেত্রে প্রথমটা রয়েছে হাই ফাইবার ডায়েট, অর্থাৎ অতিরিক্ত আঁশযুক্ত খাদ্য। নেক্সট হচ্ছে বিএআরটি ডায়েট, ব্যানানা, রাইস, অ্যাপেল সস, টোস্ট, এই সব সম্মিলিত একটা খাবার, সেটার কথা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে হাই প্রোটিন ডায়েট, আর ডি হচ্ছে কিটো ডায়েট। অপশন হবে বি, যেটা আছে ব্যানানা, রাইস, অ্যাপেল সস এন্ড টোস্ট, যেটা আছে সেটা হবে। পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখবে, এই যে অপশন বি এ যেটা আছে বিআরএটি ডায়েট, এই যে এই ডায়েটটা কি, এটা রিলেটেড প্রশ্নও কিন্তু হতে পারে। প্রত্যেকটা প্রশ্নের অপশন গুলো ইটসেলফ একটা প্রশ্ন। আমরা কিন্তু সবটাই খুব সুন্দরভাবে দেখব। প্রিভিয়াস অনেকবারের প্রশ্ন পত্রে দেখা গেছে যে কিটো ডায়েটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু নিয়েছে। তাই আমাদের এখানে কিটো ডায়েটটা অপশনে যেমন আছে, আমাদের কিন্তু এটা সম্বন্ধে খুব ভালোভাবে জেনে রাখতে হবে। নেক্সট হচ্ছে জিআই রোগে আক্রান্ত রোগীদের চিলাইটিস গ্লসাইটিস প্রতিরোধে কোন ভিটামিন, এটা চিলোসিস ও গ্লসাইটিস প্রতিরোধে কোন ভিটামিন প্রয়োজন? অপশন এ ভিটামিন সি, অপশন বি ভিটামিন বি2 যেটা রাইবোফ্লাভিন, অপশন সি ভিটামিন ডি, আর অপশন ডি ভিটামিন কে। এখানে কারেক্ট অপশনটা হবে ভিটামিন বি, মানে বি2 যেটা রয়েছে রাইবোফ্লাভিন, সেটা হবে অপশন বি যেটা। নেক্সট বলছে ল্যাকটোজ ইন্টলারেন্স কোন এনজাইমের ঘাটতির কারণে হয়? অ্যামাইলেজ, ল্যাকটেজ, লাইপেজ, মল্টেজ।
ইনটলারেন্স ইটসেলফ নিজে, এটাই কিন্তু একটা প্রশ্ন। এখানে যেমন উৎসেচকের কথা বলা হয়েছে, উৎসেচকের সঙ্গে সম্পর্কিত করে একটা প্রশ্ন করা হয়েছে, পাশাপাশি আমাদের ল্যাকটোজ ইনটলারেন্স সম্বন্ধেও কিন্তু খুব ভালোভাবে জেনে থাকতে হবে। যাই হোক, এই প্রশ্নে আসা যাক। সেটা হচ্ছে যে ল্যাকটেজ, ল্যাকটোজ অসহিষ্ণুতা কিংবা ল্যাকটোজ, এই যে আমাদের পুরো ল্যাকটোজটা হজম হতে কিংবা এটার পাচনে সাহায্য করতে, মানে কখন অসহিষ্ণুতা দেখা যায়, কখন সেই হজম রিলেটেড সমস্যাগুলো দেখা যায়, কোন এনজাইমের ঘাটতির কারণে হয়, সেটা হচ্ছে ল্যাকটেজ। অপশন বি হবে। নেক্সট হচ্ছে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে, অর্থাৎ আমাদের একটা রক্তপাত যখন স্টার্ট হবে যে কোনো কারণবশত, আঘাতজনিত কারণে হতে পারে, কেটে যাওয়ার কারণে হতে পারে, তখন আমাদের কোন ভিটামিন সেই রক্তটাকে ইন্টারনালি, মানে এই যে জমাট বেঁধে যাবে কতটা সময়ের মধ্যে জমাট বাঁধবে, কে সাহায্য করে, এটা হচ্ছে ভিটামিন কে। অপশন। নেক্সট, কোন ভিটামিনের ঘাটতিতে রাতকানা হয়, যেটা নিকপেলোপেট, আমি রাতকানা রোগের জন্য কোন ভিটামিন দায়ী? এটা কি কি অপশন আছে? ভিটামিন বি1 আছে, ভিটামিন এ আছে, ভিটামিন ডি আছে, ভিটামিন সি আছে। আমাদের অপশনটা হবে ভিটামিন এ, যেটা আছে অপশন বি। নেক্সট বলছে শিশুদের রিকেটস রোগ কোন ভিটামিনের ঘাটতির কারণে হয়? শিশুদের ক্ষেত্রে রিকেট রোগের জন্য দায়ী ভিটামিন কোনটি? ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন বি12, কোন কি হবে? এটা একদম ক্যালসিয়ামের সঙ্গে সম্পর্কিত ভিটামিনই হলো ভিটামিন ডি। তাহলে হাড়ের গঠন যখন এদিক ওদিক হয়ে যাবে তখন বাচ্চাদের রিকেট হবে, বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালাসিয়া হবে। এই বিষয়গুলো একদম পারস্পরিক সংযুক্ত কারণ দেখা যায়। তাহলে শিশুদের রিকেটসের জন্য দায়ী হবে কোন ভিটামিনটা? ভিটামিন ডি। অপশন সি। হিমোগ্লোবিন গঠনে কোন খনিজ উপাদান প্রয়োজন? অর্থাৎ আমাদের শরীরে রক্তের সঙ্গে সম্পর্কিত যে হিমোগ্লোবিন, যে অক্সিজেন পরিবহনে সাহায্য করে, সেই ক্ষেত্রে কোন তেমন কিন্তু সুন্দরভাবে পড়বো। আমি উত্তরগুলো কেন বলবো? এই হবে বুঝে প্রশ্ন খুব সোজা হবে। আমরা শুধু প্রশ্নগুলো দেখবো, পাশাপাশি আগে উত্তরগুলো ঠান্ডা মাথায় শান্তভাবে দেখে নেবো যেটা বলছে। কোন ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে? আমরা জানি যে অনেকগুলো ভিটামিনই আছে যারা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কিন্তু এখানে কি কি দেওয়া আছে? ভিটামিন সি, ভিটামিন বি1, ভিটামিন কে, ভিটামিন বি12। এখানে যেটা যেই অপশন রয়েছে তার ডিপেন্ড করে আমরা বলতে পারি ভিটামিন সি আমাদের ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। বিভিন্ন টক জাতীয় ফল, আমলকি, লেবু তার উৎস। এটাও যেমন একটা প্রশ্ন, পাশাপাশি এটাও কিন্তু যে ভিটামিন সি এর একটা উৎকৃষ্ট উৎসের নাম বলো, কিংবা ভিটামিন সি আমাদের শরীরে আর অন্যান্য কিভাবে সাহায্য করে, সেগুলো তো ইলাবোরেটলি কিন্তু আমরা সবটাই পারস্পরিক ভাবে এখন যখন পড়াশোনা করবো মাথায় রাখবো। পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? নায়াসিন, রাইবোফ্লাভিন, থায়ামিন, ফলিক অ্যাসিড। এখানে কি আছে? প্রথমটা রয়েছে ভিটামিন বি3, হয় এই রাসায়নিক নাম দিয়েও আসতে পারে, কিংবা জাস্ট এভাবে লিখে দেওয়া ভিটামিন বি3, ভিটামিন বি12, ভিটামিন বি1, ভিটামিন বি9। আমরা কিন্তু প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম খুব ভালোভাবে পড়বো। ভিটামিনের রাসায়নিক নামগুলো পড়বো, যেমন ভিটামিনের অভাবজনিত ফল, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখব। এক্ষেত্রে পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? নায়াসিনের জন্য হয়। অপশন এ। শরীরের জলীয় ভারসাম্য নিয়ন্ত্রণে কোন খনিজ উপাদান কাজ করে? পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন। শরীরের জলীয় ভারসাম্য, মানে অর্থাৎ আমাদের আভ্যন্তরীণ জলের যে ভারসাম্য সেটা সঠিকভাবে বজায় রাখতে কোন খনিজ উপাদান একদম সরাসরি সম্পর্কিত? অপশন হবে পটাশিয়াম। পটাশিয়াম আমাদের শরীরের সম্পূর্ণ জলীয় ভারসাম্য নিয়ন্ত্রণ করতে কিংবা ধরে রাখতে সাহায্য করে। গলগণ্ড রোগ কোন খনিজের ঘাটতির কারণে হয়? গলগণ্ড রোগটি কোন খনিজ পদার্থের অভাবের ফলে বা ঘাটতির ফলে? প্রশ্নটা কিন্তু ঘাটতি অভাব দুটোই কিন্তু একই প্রশ্ন। প্রথমটা রয়েছে জিঙ্ক, তারপরটা আয়রন, তারপর কপার, তারপর সোডিয়াম। এখানে কি হবে অপশনটা? আয়োডিন দেখা যায় যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের সঙ্গে একদম সরাসরি সম্পর্কিত, অর্থাৎ এই গলগণ্ড রোগটা যে তৈরি হচ্ছে কিংবা রোগটার অনসেট যখন থেকে শুরু হচ্ছে কিংবা এটা সম্পূর্ণভাবে রোগটা দীর্ঘস্থায়ী ভাবে যে
ধীরে ধীরে গ্ল্যান্ডটা ফুলে সামনের দিকে এগিয়ে আসা গলার দিকে, গলায় একদম মাংসপিণ্ডের মতন করে, এই গলগণ্ড রোগটার ক্ষেত্রে একদম সরাসরি ভাবে সম্পর্কিত হচ্ছে আয়োডিন, অপশন বি। নেক্সট হচ্ছে সূর্যালোকের ত্বকে কোন ভিটামিন তৈরি হয়? এটা আমরা মোটামুটি সবাই জানি, ভিটামিন ডি একটা প্রাকৃতিক উৎস হচ্ছে সূর্যের আলো, যে কিনা সরাসরি সূর্যের আলো থেকে আমরা নিজেরা এইটাই শুধুমাত্র এমন একটা ভিটামিন আমরা সংশ্লেষিত করতে পারি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হাড়ের স্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ উপাদান কোনটি? হাড় মানেই আমাদের মাথায় নিয়ে চলে আসতে হবে সাদা জিনিস কি আছে। আমরা এই হাড় মানে টোটাল এখানে পুরো আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি যে আমাদের হাড়ের কাঠিন্য কার উপরে নির্ভর করে? ক্যালসিয়ামের উপর নির্ভর করে। তাহলে এখানে কি হবে অপশনটা? অপশন বি। নিম্নলিখিত কোনটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড? ওলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। এখানে আমরা জানি আমাদের অপরিহার্য কিছু ফ্যাটি অ্যাসিড আছে যেগুলো কিনা আমাদের দেহের বিভিন্ন কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখানে অপশনটা কি হবে? এখানে অপশন হবে লিনোলেইক অ্যাসিড। ঠিক আছে, নেক্সট, কোন ফ্যাটি অ্যাসিড প্রোস্টাগ্ল্যান্ডিনের পূর্বগ্রাম? অর্থাৎ কোথা থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন প্রস্তুত হয় কিংবা তৈরি হয়? অ্যাচিডনিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, ক্যাপটিক অ্যাসিড। আনসারটা হবে অপশন এ, অ্যাচিডনিক অ্যাসিড। নেক্সট হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রধানত কোথায় পাওয়া যায়? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের একটা ভালো উৎকৃষ্ট উৎসের নাম বলো। সেটা হচ্ছে ফিশ অয়েল। যত মাছের যকৃৎ নিঃসৃত তেল আছে কিংবা মাছের তেল আছে সেখানে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুব বহুল পরিমাণে থাকে এবং সমৃদ্ধ উৎস, যেটা কিনা আমাদের হার্টের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যে খুব সুন্দরভাবে এখন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করবো, পাশাপাশি আমরা এটাও মাথায় রাখবো যে আমাদের কিভাবে খুব দ্রুত এগুলো সব মনে থাকবে। পরপর কিন্তু সব সাজিয়ে আমাদের করতে হবে, কারণ আমাদের কাছে হাতে সময়টা খুব কম। নেক্সট হচ্ছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের অভাবে কি হয়? বলছে যদি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড একটা দীর্ঘদিন ধরে কিংবা দীর্ঘস্থায়ী ভাবে আমাদের শরীরে কম প্রবেশ করে তখন আমাদের দেহে কি সমস্যা দেখা যেতে পারে? রিকেটস, ডার্মাটাইটিস, অ্যানিমিয়া, বেরি কি দেখা যেতে পারে? ফ্যাটি অ্যাসিড সরাসরি আমাদের ত্বকের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে অবশ্যই ত্বকের সঙ্গে সম্পর্কিত হওয়া মানে আমাদের স্কিন ডিজিজ হওয়ার কিংবা ডার্মাটাইটিস হওয়ার সম্ভাবনা বাড়বে। অর্থাৎ এখানে অপশনটা হবে অপশন বি, ডার্মাটাইটিস। যখনই দেখা যায় যে দীর্ঘস্থায়ী ভাবে ফ্যাটি অ্যাসিডের অভাব হয় তখন আমাদের পুরো শরীর, বিশেষ করে হাতের কনুইয়ের দিকটা একদম খসখসে গুটিযুক্ত হয়ে যায়। স্কিন, এই ধরনের বিষয়গুলো, এগুলো যেমন দেখা যায় যে ভিটামিন এর সঙ্গে সম্পর্কিত, ঠিক তেমনই এই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অপরিহার্য ফ্যাটি অ্যাসিড যেহেতু তেলে দ্রবণীয় কিংবা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হিসেবে ভিটামিন এ, ডি, ই কে আছে, ঠিক তেমনই ভিটামিন এর অভাবেও যেমন দেখা যায় যে ত্বকের সমস্যাগুলো হয়, ফ্যাটি অ্যাসিডের অভাবেও কিন্তু ডার্মাটাইটিস হওয়ার সম্ভাবনা। অপশনটা এখানে অবশ্যই ডার্মাটাইটিস হবে। আর যখনই দেখা যায় ফ্যাটি অ্যাসিডের দীর্ঘস্থায়ী অভাব হয়, ডার্মাটাইটিস হওয়ার সম্ভাবনাটা প্রবলভাবে বেড়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি স্বল্প শৃঙ্খল ফ্যাটি অ্যাসিড? পামিটিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, ওলেইক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। বিউটারিক অ্যাসিড হবে। স্বল্প শৃঙ্খল ফ্যাটি অ্যাসিড গুলো বিউটারিক অ্যাসিড অন্ত্রের জীবাণুর মাধ্যমে এগুলো মেনলি উৎপন্ন হয়ে থাকে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনটি একটি সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড? গ্লাইসিন, মিথিওনিন, অ্যালানিন, ফিনাইন, অ্যালানিন। অপশনটা হবে মিথিওনাইন বা মিথিওনিন। আমরা কিন্তু প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড গুরুত্বপূর্ণ, তবে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডও বলবো, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো সুন্দরভাবে গুছিয়ে পড়ে রাখবো এবং তাদের উদাহরণগুলো পড়ে রাখবো। আমি কোনটার সঙ্গে কোনটা সম্পর্কিত, কি জন্য কোনটা হয়, কোনটা সালফার যুক্ত, এইভাবে এই যে এখানে পার্টিকুলার দেখো একটা খুব সুন্দরভাবে প্রশ্ন তুলে ধরা হয়েছে। এটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। সেইভাবে কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। এই প্রশ্নগুলো আমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিথিওনিনের পাশাপাশি সিস্টেইনও কিন্তু সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিডের আরেকটা উদাহরণ। তার মানে মিথিওনাইন যদি কিংবা মিথিওনিন যদি এখানে অপশন আসে সেটাও যেমন একদম সঠিক আনসার, ঠিক তেমনই মিথিওনাইনের জায়গায় কিংবা মিথিওনিনের জায়গায় যদি সিস্টেইন আসে দেন সেটাও কিন্তু আনসার হবে।
নেক্সট, ফিনাইল কিটোনিউরিয়া, পিকেইউ। তবে পিকেইউ এর ফুল ফর্মও কিন্তু আসতে পারে। তবে যেমন এখানে এটা সরাসরি প্রশ্ন দেওয়া আছে, সবটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিনাইল কিটোনিউরিয়া কোন অ্যামাইনো অ্যাসিডের বিপাকজনিত ত্রুটির কারণে হয়? আমি কোন অ্যামাইনো অ্যাসিডটা সঠিকভাবে বিপাক হতে না পারলে তখন এই ব্যাপারটা আসে, সেটা হচ্ছে ফিনাইল অ্যালানিন। দেখো এখানে অপশন রয়েছে মিথিওনাইন, টাইরোসিন, ফিনাইল অ্যালানিন, গ্লাইসিন। অপশন সি যেটা রয়েছে ফিনাইল অ্যালানিন সেটা হবে। পিকেও হয় মেনলি যেটা হয়, দেখা যায় যে বিষাক্ত ভাবে এটা জমা হতে থাকে। যদি দেখা যায় হাইড্রক্সিলেজের অভাব হয় তখন কিন্তু এই ব্যাপারটা দেখা যায়। নেক্সট হচ্ছে সেরিটোনিন কোন অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়? টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, গ্লাইসিন, অ্যালানিন। তার অপশন হবে ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান থেকে সেরিটোনিন তৈরি হয়, যা একটি নিউরোট্রান্সমিটার হিসেবে আমাদের কাজ করে। কোন অ্যামাইনো অ্যাসিড শুধুমাত্র কিটোজেনিক? তবে এখানে যে অপশন গুলো রয়েছে তার মধ্যে কোনটা কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ? লিউসিন, ভ্যালিন, আইসোলিউসিন, থাইরোনিন। সেটা হবে লিউসিন। লিউসিন আর লাইসিন একমাত্র কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ, এইখানে মোটামুটি ধরে নাও যে বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। আর ওভারঅল প্রত্যেকটা জিনিস তোমাদের কেন দেখতে হবে? কারণ একটার সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন, এই অ্যামাইনো অ্যাসিড রিলেটেড যে কটা প্রশ্ন আছে, তোমরা বুঝতে পারবে যখন পরীক্ষার প্রশ্নপত্র পাবে, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন তোমরা আশা করছি খুব ভালোভাবে দেখবে, সেক্ষেত্রে তোমাদের জেনিক অ্যামাইনো থেকে পরবর্তীতে কি তৈরি হয়? কিটোন বডি, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল কি উৎপন্ন হয়? গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকে আমাদের শরীরে গ্লুকোজ উৎপন্ন হয়। গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে যখন প্রবেশ করে তখন গ্লুকোজটা উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে বিশ্বব্যাপী পুষ্টিজনিত অ্যানিমিয়ার সবচেয়ে সাধারণ কারণ কি? অর্থাৎ আমাদের বিশ্বব্যাপী যে অ্যানিমিয়াটা দেখা যায় পুষ্টি রিলেটেড, কিন্তু এখানে কিন্তু বলেনি যে অন্যান্য অনেক কারণেই তো অ্যানিমিয়া হয়। এখানে মূলত পুষ্টির জন্য যে অ্যানিমিয়াটা হয় তার সাধারণ কারণ কি? ভিটামিন B12 এর অভাব, ফলিক অ্যাসিডের অভাব, আয়রনের অভাব, প্রোটিনের অভাব। কিসের অভাব হবে? এখানে অপশন সি যেটা রয়েছে আয়রন ডেফিসিয়েন্সি বা আয়রনের অভাব, সেটাই হচ্ছে মেন কারণ। যে দেখা যায় যে আমাদের সঠিকভাবে হিমোগ্লোবিন উৎপাদন হয় না, কিংবা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, এই প্রত্যেকটা বিষয়ে, যেমন এই যে একটা অপশন আমি বললাম যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, এটাও কিন্তু ইটসেলফ, এই যে প্রত্যেকটা জিনিস যে কটা অপশন রয়েছে তার সঙ্গে সম্পর্কিত কোন কোন অ্যানিমিয়া হতে পারে সেগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। এখানের প্রত্যেকটা প্রশ্ন এবং প্রত্যেকটা উত্তরের যে অপশন রয়েছে খুব ভালোভাবে দেখবে। আরেকবার লাস্টের প্রশ্নটা বলছি, বিশ্বব্যাপী পুষ্টিজনিত অ্যানিমিয়ার সবচেয়ে সাধারণ কারণ কি? এখানের উত্তর বলা হচ্ছে কোনটা? অপশন সি, আয়রনের অভাব। এই প্রত্যেকটা প্রশ্ন এবং প্রশ্নের প্রত্যেকটা অপশন উত্তর খুব সুন্দরভাবে দেখবে। আশা করছি সেটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকরী হবে। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে, শুভকামনা রইল। এই বলেই আমি এই সেশনটা শেষ করলাম। থ্যাংক ইউ।